আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমেরিকাতেই ঘটা একটি ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক কলিগের কাছ থেকে এবং ঘটনাটি ঘটেছিল ওই কলিগের অ্যাপার্টমেন্টে। ঘটনাটি আমি সংগ্রহ করি 2010 সালে। তখন আমি একটি বড় কোম্পানিতে চাকরি করতাম এবং ওই চাকরির সুবাদে ওই কলিগের সাথে পরিচয়। একদিন সকালে কলিগরা মিলে আড্ডা দিচ্ছিলাম এবং তখন সে তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে। আমার কলিগের একটু পরিচয় দেই। আমার কলিগের নাম ছিল ইভা, ছদ্মনাম। তার জন্ম আমেরিকার মিসিসিপি স্টেটের ভিক্সবার্গ শহরে। ইভা ভিক্সবার্গেই বেড়ে ওঠে এবং মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে সে তার ব্যাচেলার্স কমপ্লিট করে। চাকরি করার জন্য সে নিউ ইয়র্কে আমাদের কোম্পানিতে জয়েন করে এবং এখানেই আমাদের পরিচয়। ইভা আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেভাবেই ঘটনাটি বলছি। ঘটনাটি ঘটেছিল 2007 সালে। আমি তখন ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। সময়টি ছিল জানুয়ারি মাস। প্রথম সেমিস্টার শেষ হয় ডিসেম্বরে এবং কিছুদিন পরেই দ্বিতীয় সেমিস্টার শুরু হবে। আমি তখন আমার বয়ফ্রেন্ড জেমস, ছদ্মনাম, তার সাথে একটি অ্যাপার্টমেন্টে শিফট করি। অ্যাপার্টমেন্টের একটু বর্ণনা দেই। অ্যাপার্টমেন্টের বিল্ডিংটি ছিল 14 তলা এবং অ্যাপার্টমেন্টটি ছিল 13 তলায়। প্রতিটি ফ্লোরেই 4টি করে ইউনিট, এ, বি, সি এবং ডি। আমাদের অ্যাপার্টমেন্টটি ছিল 13A, 2 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। দরজা খুললেই আমাদের লিভিং রুম এবং লিভিং রুমের সাথে সংযুক্ত কিচেন। হাতের বাঁ দিকে একটি ছোট্ট করিডোর। ওই করিডোরের মাঝামাঝি জায়গায় হাতের ডান দিকে আমাদের বাথরুম। করিডোরের শেষ প্রান্তে একটি বেডরুম এবং কিচেনের পাশে আরেকটি বেডরুম। আমরা করিডোরের শেষ প্রান্তের রুমটিতে থাকতাম। প্রথম 2-3 দিন কোনো সমস্যা ছিল না। জানুয়ারির শেষ দিকে আমরা নতুন সেমিস্টার শুরু করেছি। আমিও ধীরে ধীরে ক্লাসে যাওয়া শুরু করলাম আর জেমসও তার কাজে যাওয়া শুরু করলো। ঘটনার শুরু ফেব্রুয়ারি থেকে। জেমসের একটি কুকুর ছিল যার নাম ছিল চার্লি। তারা একে অপরকে খুব ভালোবাসত। চার্লির একটি শারীরিক সমস্যা ছিল, সে কানে শুনতে পেত না। চার্লি আমাদের সাথেই থাকতো, রুমের মেঝেতে ঘুমতো। তো প্রতিদিনের মতো ওই দিনও চার্লি আমাদের রুমেই ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর আমাদের ঘুম ভাঙলো চার্লির ঘেউ ঘেউ শুনে। ঘড়িতে দেখলাম তখন বাজে রাত 3টা। আমরা দেখলাম যে চার্লি আমাদের রুমে নেই এবং আওয়াজটি আসছে লিভিং রুম থেকে। তখন আমি আর জেমস আমাদের লিভিং রুমে গেলাম। লিভিং রুমে গিয়ে দেখলাম চার্লি লিভিং রুমের একটি কোণায় তাকিয়ে ঘেউ ঘেউ করছে। লিভিং রুমে আমি, জেমস আর চার্লি ছাড়া তখন কেউই ছিল না। চার্লি কেন ঘেউ ঘেউ করছে তা খোঁজার চেষ্টা করিনি আমরা। জেমস চার্লিকে নিয়ে আবার আমাদের রুমে চলে আসে। ওই দিন রাতে আর কিছু ঘটেনি, কিন্তু এর পরের দিন রাতে আবার একই সময়ে একই ঘটনা। চার্লি লিভিং রুমের ওই কোণায় তাকিয়ে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এরকম ভাবে প্রায় প্রতি রাতেই চার্লি একই সময়ে লিভিং রুমে গিয়ে একই কোণার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করত। প্রায় 2 সপ্তাহ এরকম চলছিল। এই ঘটনাটি চলাকালীন সময় এটির কারণ খোঁজার চেষ্টা করছিলাম। চার্লি খুবই শান্ত প্রকৃতির ছিল, কিন্তু সে প্রতি রাতে এরকম ঘেউ ঘেউ কেন করতো এটার কারণ আমরা খুঁজে পেতাম না। প্রায় 2 সপ্তাহ পর চার্লির এই প্রতি রাতের ঘেউ ঘেউ শেষ হলো। তবে তখন আমি এবং জেমস অন্য একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা দেখলাম যে চার্লি সারাক্ষণ আমাদের রুমেই থাকতো। সে লিভিং রুমে যেতে চাইতো না। চার্লিকে নিয়ে বাইরে গেলে সে আবার বাসার ভেতরে আসতে চাইতো না। অনেক টেনে তাকে বাসায় ঢুকাতে হতো। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতো। তাই জেমস চার্লিকে তার মা বাবার কাছে রেখে আসে। আমরা অনেকেই শুনেছি যে কুকুর বিড়ালরা প্যারানরমাল জিনিসের আভাস পায়। মানুষ যা দেখতে পারে না, কুকুর বিড়াল অনেক সময় তা দেখতে পায়। কিন্তু আমাদের এই ঘটনাটিকে নর্মাল ভাবে আমরা নেই। তার 1 মাস পর, অর্থাৎ 1 মাস কেটে যাবার পর তেমন কিছুই ঘটে না। এপ্রিল মাসে আবার ঘটনা শুরু হয়। একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হই। আমাদের রুমের দরজাটা খুললেই আমাদের লিভিং রুমের সোফাটি দেখা যায়। ঘুম ঘুম চোখে আমার মনে হলো লিভিং রুমের সোফায় কেউ বসে আছে। ভাবলাম হয়তোবা ভুল দেখছি, তাই ভালো করে না দেখে আমি বাথরুমে চলে যাই।
বাথরুম থেকে বেরিয়ে যখন আবার সোফার দিকে তাকাই, তখন আমি স্পষ্ট দেখি যে একজন বয়স্ক মানুষ, বয়স 50 থেকে 60 হবে, হাতে একটা পুরনো হ্যাট নিয়ে এবং কালো স্যুট পরে আমাদের সোফায় বসে আছেন। কি ঘটছে কিছু বোঝে ওঠার আগেই ওই বয়স্ক লোকটি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং উঠে আমার সামনের দিকে হেঁটে চলে গেলেন। লোকটিকে বা কোথায় গেল তা দেখার মতো সাহস আমার ছিল না। আমি আবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। আমি ঘটনাটি জেমসের সাথে শেয়ার করিনি এবং ঘটনাটিকে স্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিয়ে নেই। এরপর থেকে আমার মাঝে মাঝেই মনে হতো আমাদের লিভিং রুমের সোফায় কেউ বসে আছে। এই ঘটনাটার কিছুদিন পর আমি আর জেমস বাইরে থেকে ডিনার করে বাসায় ফিরি। অ্যাপার্টমেন্টে ঢুকে যখন আমরা আমাদের রুমের দিকে গেলাম এবং তাকালাম তখন আমরা দুজনেই সেই সোফায় বসে থাকা লোকটিকে দেখলাম এবং তখন আমাদের রুমের দরজাটা অনেক শব্দ করে লেগে গেল। জেমস ভেবেছিল হয়তোবা কোনো চোর ঢুকেছে বাসায়। সে তাড়াতাড়ি করে রুমের দরজা খুলল এবং দেখল রুমে কেউ নেই, রুমের সবকিছু ঠিকঠাক। আমি তখন জেমসকে সোফায় বসে থাকার ঘটনাটি বলি। জেমস তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ে যে বাসায় আসলে কি সমস্যা আছে নাকি এটি আমাদের মনের ভুল। জেমস তখন তার বন্ধু উইলিয়াম আমাদের বাসায় তাকে ডাকে কিছুদিন থাকার জন্য। উইলিয়ামকে জেমস বাসা নিয়ে কিছুই বলেনি। এপ্রিল মাসের শেষের দিকে উইলিয়াম আমাদের বাসায় 1 সপ্তাহের জন্য বেড়াতে আসে। তাকে আমরা লিভিং রুমের পাশের বেডরুমটিতে থাকতে দেই। বেডরুমটি যখন আমরা প্রবেশ করি তখন রুমটি খুবই উদ্ভট একটা গন্ধ ছড়ায়। একটি স্যাঁতস্যাঁতে টাইপের গন্ধ পুরো রুমে। এই গন্ধটি কিছুদিন আগেও যখন আমি রুমটিতে যাই তখনও ছিল না। তখন আমরা গন্ধটি দূর করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করি, এয়ার কন্ডিশনার ছেড়ে দেই, জানালা খুলে দেই, কিন্তু তবুও গন্ধটি যাচ্ছিল না। অনেকক্ষণ পর গন্ধটি কমে আসলো কিন্তু পুরোপুরিভাবে গেল না। ওই দিন রাতে উইলিয়াম ওই রুমে ঘুমালো এবং আমরা আমাদের রুমে। পরের দিন সকালে উইলিয়াম আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি রাতে লিভিং রুমে এসেছিলে? আমি বললাম, না তো, কেন? উইলিয়াম বলল, সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাতে লিভিং রুমের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। শুনে মনে হচ্ছিল পুরুষ কণ্ঠে কেউ গুনগুন করে গান গাচ্ছে। আমি তখন আমার রুম থেকে উঠে দরজাটা খুললাম, দেখলাম যে লিভিং রুম পুরোটাই খালি। আর ঠিক তখনই দেখলাম তুমি করিডোরের দিকে যাচ্ছ। আমি তখন আর কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় হলো, যখন আমি বিছানায় গেলাম ওই স্যাঁতস্যাঁতে গন্ধটি আরো তীব্র হয়ে গেল। ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিল না। আস্তে আস্তে যখন সকাল হচ্ছিল গন্ধটিও কমে আসছিল আর আমি আবার ঘুমিয়ে পড়ি। আমি উইলিয়ামের কথা শুনে খানিকটা অবাক হই, কারণ আমি রাতে লিভিং রুমে যাইনি। তাহলে উইলিয়াম কাকে দেখলো আর পুরুষ কণ্ঠেই বা কে গুনগুন করছিল? এটা কি তাহলে সেই বৃদ্ধ লোকটি যাকে আমরা আগেও দেখেছি? এগুলো ভাবতে ভাবতেই আমি ওই দিনের মতো ক্লাসে চলে যাই। ওই দিন ও আরো কিছু ঘটেনি, ওই দিন আর কিছুই ঘটেনি। পরের দিন সকালে উইলিয়াম, আমি আর জেমস একসাথে বসি সকালের নাস্তার জন্য। রুমের নিস্তব্ধতা ভেঙে উইলিয়াম বলল, তোমাদের বাসায় কি কোনো সমস্যা আছে? আমি আর জেমস একে অপরের দিকে তাকালাম। জেমস বলল, তোমার এমন মনে হচ্ছে কেন যে এই বাসায় সমস্যা আছে? উইলিয়াম বলল, গতকাল রাতেও আমার ঘুম ভাঙে একটা শব্দটি আসছিল আমার বিছানার নিচ থেকে, যেন মনে হচ্ছিল কেউ একজন নিচ থেকে আমার বিছানায় নক করছে। মাঝে মাঝে বিছানাটি কেঁপে উঠছিল এবং এই সব ঘটনা চলাকালীন সময় ওই স্যাঁতস্যাঁতে গন্ধটি তীব্র হচ্ছিল। জেমস খানিকটা চুপ থেকে বলল যে, তুমি হয়তোবা স্বপ্ন দেখেছ। উইলিয়াম আর কোনো কথা বলেনি। আমি তখন নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় সত্যিই কোনো সমস্যা আছে এবং এই বাসা ছেড়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওই দিন রাতে আমাদের ঘুম ভাঙে উইলিয়ামের চিৎকারে। আমি আর জেমস তাড়াতাড়ি তার রুমে যাই এবং গিয়ে দেখি উইলিয়াম রুমের একটি কোণায় জড়সড় হয়ে বসে আছে আর তার জামা কাপড়, শরীর রক্তে ভেজা। জেমস এত রক্ত দেখে সবার আগে ফোন করে অ্যাম্বুলেন্সকে। উইলিয়ামের চোখে মুখে ভয়ের ছাপ।
তার হাত পা কাঁপছে, ভয়ের তো চোখে তাকিয়ে আছে বিছানার দিকে। বিছানাতে অনেক রক্ত। আমি আর জেমস উইলিয়ামকে লিভিং রুমে নিয়ে এসে বসাই এবং জিজ্ঞাসা করলাম কি হয়েছে। উইলিয়াম আমাদের যা বলল তা শোনার জন্য আমি বা জেমসকেও প্রস্তুত ছিলাম না। উইলিয়াম বলল, গত 2-3 দিনের মতো আজও আমার ঘুম ভাঙে লিভিং রুমের আওয়াজে। আমি আজকেও দরজা খুলে দেখি লিভিং রুমে কেউ নেই। স্যাঁতস্যাঁতে গন্ধটি তখন তীব্র হচ্ছিল। আমি বিছানায় এসে শুয়ে পড়ি। ঘুম আসবে আসবে এমন একটি সময় আমি অনুভব করলাম আমার টি শার্টটি ভিজে গেছে। আমি যখন চোখ খুললাম আমি তখন দেখলাম একটি 25 থেকে 30 বছরের মৃত লোক এবং তার মাথা থেকে রক্ত পড়ছে। সে আমার বিছানায় পড়ে আছে। আমার বিছানা তার রক্তে ভরে গেছে। আমার জামা কাপড়ও তারই রক্তে ভেজা। আমি তখন বাস্তব আর স্বপ্নের পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না। আমি যদি স্বপ্নই দেখি তাহলে এটা বাস্তবে হয় কিভাবে? যখন মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো তখন জোরে একটা চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে যাই, আর লাশটিও জানি না কিভাবে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরেই তোমরা আমার রুমে এসে ঢুকলে। আমি চুপ করে বসে শুনেই যাচ্ছি। কেন জানি না কিছু বলার সাহস হচ্ছিল না আমার। জেমস তখন পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে তাদের নর্মাল জিজ্ঞাসাবাদ করে। অ্যাম্বুলেন্সের প্যারামেডিক্যাল লোকগুলোও বলে এটি উইলিয়ামের রক্ত নয়, কারণ উইলিয়ামের শরীরে কোনো ক্ষত নেই এবং রুমে উইলিয়ামের রক্ত যে পরিমাণের পাওয়া গেছে, একজন সুস্থ মানুষের শরীর থেকে ওই পরিমাণের রক্তক্ষরণ হলে তার বেঁচে থাকার সম্ভাবনা কম, নেই বললেই চলে। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি এবং সকাল হলেই অ্যাপার্টমেন্টটি ছেড়ে দেবার জন্য জিনিসপত্র গুছানো শুরু করি। জিনিসপত্র গুছিয়ে নিচে যাওয়ার সময় আমাদের এক প্রতিবেশীর সাথে দেখা হয়। উনি থাকেন 13D-তে। ওনার সাথে কথা বলার এক পর্যায়ে উনি বলেন, তোমাদের আরো অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে তোমাদের মতোই। আমি কৌতূহলবশত জানতে চাইলাম যে কি ঘটেছিল এই বাসায়। উনি বললেন, প্রায় 5 বছর আগে এই বাসায় এক নবদম্পতি উঠেছিল। সবার সাথে তাদের ভালোই সম্পর্ক ছিল, কিন্তু একদিন লোকটি এসে দেখলো যে তার স্ত্রী লকার থেকে তার সমস্ত টাকা চুরি করে অন্য একটি লোকের সাথে পালিয়ে গেছে। এই শোক আর লোকলজ্জার ভয় লোকটি সহ্য করতে পারেনি, তাই সে ওই দিন রাতে অ্যাপার্টমেন্টের বাথরুমে আত্মহত্যা করে। কিন্তু কোনো এক অজানা কারণে লোকটির লাশ কিচেনের পাশের বেডরুমটিতে পাওয়া যায়। মেঝেতে লাশটি টেনে নেওয়ার চিহ্ন ছিল, কিন্তু সিসিটিভিতে ওই লোকটির পরে বাসায় কাউকেই ঢুকতে দেখা যায়নি। কেউই জানে না যে লোকটি কিভাবে বাথরুম থেকে বেডরুমে গেল। তারপর থেকে এই অ্যাপার্টমেন্টে অনেক মানুষই ওঠে, কিন্তু কেউই 2-3 মাসের বেশি থাকতে পারে না। অ্যাপার্টমেন্টের মালিক 2 বার ফাদারও এনেছিল বাসাটি শুদ্ধ করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। আমি যখন এই মর্মান্তিক ঘটনাটি শুনছিলাম তখন ওই মৃত লোকটির জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু একই সাথে আমি ভয়ও পাচ্ছিলাম। উইলিয়াম একজন 25-30 বছরের লোককে দেখেছে, আর আমার প্রতিবেশীও বলল লোকটি সদ্য বিবাহিত। তাহলে আমি আর জেমস যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম সে কে ছিল? এই বাসায় হয়তোবা একটি না, আরো অনেক ঘটনাই ঘটেছিল যা সবারই অজানা। হয়তোবা কেউ অথবা কোনো কিছু চায় না যে বাসাটির আসল রহস্য উদ্ঘাটন হোক। ওই দিনই আমরা বাসা ছেড়ে দেই এবং তারপর থেকে আমি আর কোনো প্যারানর্মাল জিনিসের সম্মুখীন হইনি। সকল প্রকার ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আপনাদের ঘটনাটি পছন্দ হলে আরো পাঠাবো ইনশাল্লাহ। আপনি ঘটনা পাঠিয়ে যান, আপনার ঘটনাগুলো অসম্ভব ভালো হয়, অসম্ভব সুন্দর হয়, এবং আমি চাই যে আপনি ঘটনা প্রতিনিয়ত পাঠান। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন Bhoot.com এবং আশা করছি আমাদের সঙ্গেই আছেন আমাদের পরবর্তী ঘটনায়। এবং এই ঘটনাটি আমরা জানি যে অনেক দিন ধরে অনেকেই অপেক্ষায় আছেন, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি শুনলে আপনারা অনেক বেশি আগ্রহী হবেন। আজকের এই এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ঘটনাটির কারণেই।
আমি আসলে শুধু এই ঘটনাটি বলবো না, এরপরে তো আফনান ভাই আছেন, সুতরাং আমি বলতে চাই যে এই ঘটনা দুটির কারণে আমার ঘটনাটি যদি আপনাদের বোরিংও লেগে থাকে বা আমার পড়া যদি ভালো না হয়, এই দুটো ঘটনা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, জুজু ফিরে এসেছে ঈদ উপলক্ষে আপনাদের কাছে, এবং জুজুর ঘটনাটি আমরা প্লে করতে চাই। আর আমাকে কৌশিক দা একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে যে আমি অনেক কিছুই বলতে পারিনি রাসেল তোমাদেরকে আগে, এখন মানে এটা হচ্ছে উনি রেকর্ডের মধ্যেই বলেছেন, আপনারা শুনতে পাবেন এমনিতেও, যে এবার আরও একটু বেশি করে ঘটনার প্রেক্ষাপটের বিবরণ সব কিছু মিলিয়ে ঘটনাটি আরও বেশি অন্যরকম হয়ে উঠেছে, অন্য একটা রূপ পেয়েছে এই ঘটনাটি, এবং আপনি আরও বেশি ভিজুয়ালাইজ করতে পারবেন। আমি বিশ্বাস করি যে আপনারা যারা শুনবেন তারা এই ঘটনাটি চোখ বন্ধ করে শুনবেন, চলে যাবেন সেই জঙ্গলে এবং ভিজুয়ালাইজ করবেন। যারা সিলেটে গেছেন তারা জানেন, যারা ডুয়ার্সে গেছেন তারা তো জানেনই, এবং যারা দার্জিলিং গেছেন তারাও চা বাগান দেখেছেন, যারা পঞ্চগড়ের দিকে গেছেন তারাও চা বাগান দেখেছেন। তো আমার মনে হয় যে ঘটনাটি ভিজুয়ালাইজ করা খুব সহজ। জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চোখটা বন্ধ করে ফেলতে হবে, এবং চোখ বন্ধ করে আপনি অনুভব করুন, আপনি চলে যান সেই দিনটিতে যেখানে ঘটনাটি ঘটছে, যেই মুহূর্তে ঘটনাটি ঘটছে, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই এপিসোডটি আমার তরফ থেকে আপনাদের জন্য ঈদ উপহার, আশা করছি ভালোবেসে গ্রহণ করবেন। চলুন চলে যাই জুজুর ঘটনায়। হ্যাঁ, আসছে, এসে গেছে জুজু, চলুন শুনি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি কৌশিক, এবং আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমি 11 বছর আগে 2009 শেয়ার করেছিলাম রেডিও ফুর্তিতে রাসেলের সামনে। তখন তো একখানা যাকে বলে ন্যাশনাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল, তাই অনেক কিছু বলতে পারেন এই গল্পের, একটুখানি স্লাইটলি যাকে বলে একটু সেন্সর করেই দেওয়া হয়েছিল। কিন্তু আজকে একটা অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘ 11 বছর পরে এই ঘটনাটা আবার শেয়ার করছি, তাই এবার আশা করি একটুখানি আরো খোলাখুলি আপনাদের সাথে গল্পটা বলতে পারবো আর কি। তো খুব একটা ডিলে না করে চলে যাই ঘটনাতে। কিন্তু ঘটনাতে যাওয়ার আগে 2-4টা ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া উচিত, তার কারণ এখানে অনেকেই আছেন যারা হয়তো এই ঘটনাটা শুনেছেন আগে, এবং হয়তো সেদিন অনেক ব্যাখ্যাও দেওয়া হয়েছিল, সেগুলো হয়তো শুনেছেন। তাই আজকে আর ওরকম ব্যাখ্যায় যাব না, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড দেব। মানে আমি যখন ছোট ছিলাম, মানে 43 রানিং নাও, আমি যখন ছোট ছিলাম তখন, মানে এই 1-2 বছর বয়স যখন ছিলাম আমার, তখন যখন আমি বায়না করতাম বা কান্নাকাটি করতাম, খেতে চাইতাম না, তখন আমার বড় বোনেরা, ফুপুরা, মা, এরা সবাই আমাকে ভয় দেখাতে, বলতো যে তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে জুজু আসবে। এখন জুজু হচ্ছে নাকি একটা ভূত যে বাচ্চা খায়, এবং জুজু কোথায় থাকে না, জুজু থাকে হচ্ছে গিয়ে আমাদের পাশের বাসার নারকেল গাছের উপরে। এবং আমি ছোটবেলায় তো ভয় পেয়ে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতাম, কিন্তু যা হয় আর কি, বড় হতে হতে হ্যাঁ সেই ভয় ভীতি এগুলো সব কেটে যায়, মানুষের সাহস বেশি বেড়ে যায়, জুজু বিকামস আ জোক। তারপরে আনন্দমেলায় একখানা গল্প আসলো, ভূতেরাও চাউমিন খেতে ভালোবাসে, যেখানে একটা খুব কিউট জুজুকে আঁকা হইলো, একটা ছোট্ট বাচ্চা ভূত যার চাউমিন খাওয়ার খুব শখ হয়। এবং গল্পটা ওইটা নিয়ে, ওইটা গল্পটা করার পরের থেকে আর কি আমারও প্রচন্ড চাউমিন খাওয়ার শখ হয়, আমিও চাউমিন খাবো। এবং ওইটাই ছিল আমার মনে হয় ফার্স্ট চাইনিজ চাউমিন। প্রথমবার ভালো লাগেনি ব্যাপারটা, তারপরে থেকে আস্তে আস্তে করে প্যালেটটা ঠিক হয়েছে, এবং অবভিয়াসলি চাউমিন আমার একটা খুবই ফেভারিট জিনিস এখনো পর্যন্ত। চন্দ্রবিন্দু দ্য ব্যান্ড তারা জুজুকে নিয়ে একটা গান বানালো, জিনিসটাকে একটু কিউট করে দেওয়া হলো আর কি। আমাদের জন্য এই ব্যাপারটা কিন্তু কিউটই ছিল থ্রু আউট আর কি, মানে ইটস এ পার্ট অফ কালচার অ্যান্ড হিস্ট্রি যদি ওরকম করে বলা যায়। এবং এটা যে একটা ডার্ক সাইড আছে, এই ডার্ক সাইডের ব্যাপারটাতে পরে আসবো আর কি। এনিওয়েজ, এই সব আরবান লেজেন্ডের পিছনেই কিন্তু একটা ডার্ক সাইড থাকে। আরেকটা জিনিস একটু বলতে চাই, এই ঘটনাটা 26 বছর পুরানো, 1994-এ, আর নভেম্বর কি ডিসেম্বর হবে আমার ঠিক সঠিক ডেট মনে নেই। সঠিক ডেট কেন, আমার অনেক কিছুই মনে নেই, হ্যাঁ, বাট তারপরেও আমি চেষ্টা করছি টু
tell you people in details about all the things that I felt when this thing was happening in front of me. তো নভেম্বর কি ডিসেম্বর 1994 ওরকম সময়কার ঘটনা। আমি তখন মোটামুটি কয়েক মাস হয়েছে আর কি যে স্কুল পাস করে ইউনিভার্সিটিতে উঠেছি। আমরা তো 11-12 স্কুলেই করতাম, তাই জন্য আমরা আবার ইউনিভার্সিটিকে কলেজ বলি। তো কলেজে উঠেছি। এখন 12 বছর না, সরি আরো বেশি, ইটস লাইক 14 ইয়ার্স, 14 বছর ধরে একটা কনভেন্ট স্কুলের ডিসিপ্লিনের পরে হঠাৎ ফ্রিডম। তো ডানা তো একটুখানি গজাবেই আর কি। আমারও তাই হলো, সবার মতো না, আমারও একটু ডানা গজিয়ে গেল। এবং ডানা গজালে যা হয়, একটু ফ্রিডম মিস ইউজ আমরাও করা শুরু করলাম। আমি এবং আমার এক বন্ধু ছিল নীলাঞ্জন, আমরা দুজন খুবই ফাস্ট ফ্রেন্ডস ছিলাম যাকে বলে, এবং অনেক কিছুই একসাথে করতাম। এবং আমাদের কলেজ সল্টলেকে ছিল অবস্থিত, এবং যে লিসনার্সরা কলকাতার আছে তারা তো জানেনই যে সল্টলেকে একটা গ্রিন ওয়ার্জ বলে একটা জায়গা আছে। এখন গ্রিন ওয়ার্জটা কি, বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা সরু লম্বা বেল্ট, এটা একটা বনায়ন প্রজেক্ট ছিল। এবং এইটা যেটা হচ্ছে গিয়ে কি, এখানে গভর্নমেন্ট তো চিন্তা করে রেখেছিল খুব ভালো করে যে মানে সুন্দর ল্যান্ডস্কেপিং করবে, একটা রাস্তাও ছিল, জগিং ট্র্যাক হিসেবে ইউজ করা হবে। এটা সল্টলেকের এই ব্লকের থেকে স্ট্রেচ করে সি ব্লক পর্যন্ত যেত, একটা লম্বা স্ট্রেচ। কিন্তু যা হয়, কিছুদিন পরে ওই জিনিসপত্র কেয়ার আর রাখা হয় না, কেয়ার রাখা না হতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে খারাপ হতে শুরু করে সবকিছু, অ্যান্ড ওভারগ্রোন হয়ে যায় পুরো জায়গাটা। মানুষজন তখন অ্যাভয়েড করা শুরু করে এই গ্রিন বেল্টকে। এবং জানেনই তো কি হয়, মানুষ যখন কোনো একখানা জায়গাকে অ্যাভয়েড করা শুরু করে তখন এখানে দুষ্কৃতীদের আনাগোনাটাও একটুখানি বেড়ে যায়। এবং শুধু দুষ্কৃতী কেন, আরো অনেক মানুষই অনেক কিছু করে এখানে। যেমন আমি একদম সত্যি বলি, কলেজের অপোজিট ব্লকে ছিল হচ্ছে গিয়ে এই গ্রিন ওয়ার্জটা। এবং আমি আর নীলাঞ্জন সপ্তাহে 2-1 বার আর কি কলেজ শেষে কিঞ্চিত টুকটাক নেশা করতাম। শুধু আমরা না, আরো অনেকেই করতো এই গ্রিন ওয়ার্জে। এবং তারপরে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে গিয়ে যে ওইটার সাথে যে লাগোয়া একটা ব্লকের পার্ক ছিল অ্যান্ড কমিউনিটি সেন্টার, আমরা ওইখানে বেঞ্চে বসে আড্ডা মারতাম, গান নিয়ে ডিসকাশন করতাম, মুভিজ নিয়ে ডিসকাশন করতাম, পলিটিক্স নিয়ে, হ্যাঁ, তারপরে কলেজে কি করব প্ল্যান প্রোগ্রাম, আমরা দুজনে ইউনিয়নের মেম্বার ছিলাম, তো এইরকম আমরা করতাম। তারপরে যখন ঘন্টাখানিক পরে নেশা কেটে যেত, আমরাও আস্তে ধীরে আর কি বাসার দিকে রওনা দিতাম। মানে নীলাঞ্জন লোকাল ছেলে ছিল, আমি ঠিক এক্স্যাক্টলি লোকাল না, আমার বাসা হচ্ছে গিয়ে about 5 minutes ড্রাইভিং ডিস্টেন্স, অ্যান্ড let us say about 15 মিনিটের মতন হাঁটার ডিস্টেন্স ছিল। তো আমরা মানে তো এখানে মোটামুটি রেগুলারলি যাই আর কি, রেগুলারলি বসি, আড্ডা মারি। তো অনেক মানুষদেরকেই আর কি মুখ চেনা হয়ে যায়। তার মধ্যে বেসিক্যালি 2 জন ছিলেন, আমার কিন্তু এক্স্যাক্টলি এখন ওনাদের নাম মনে নেই, তাই জন্য একটু কাল্পনিক নামই ইউজ করছি ওনাদের জন্য। অনিমেষ বাবু এবং ওনার ছোট ভাই অনিল। অনিমেষ বাবুর বয়স তখন 42-43 মতন হবেন। উনি একজন ব্যাংকের বেশ উচ্চপদস্থ কর্মকর্তা, এবং অনির্বাণ ওয়াজ দ্য মোর ইন্টারেস্টিং পার্সন আর কি। ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট অনির্বাণ না খুব থুল একটা মানুষ ছিল, মানে যাকে বলা যায় না রীতিমতন একটা জম্বি। দাদার হাত ধরে পার্কে আসে, বয়স কিন্তু আবার 32 মতন হবে অ্যাটলিস্ট, হ্যাঁ। দাদার হাত ধরে পার্কে আসে, দাদার সাথে হাঁটে, একটু বসে, হ্যাঁ, এবং পুরা জম্বির মতন। এবং বোঝেনি তো, ছোটবেলায় না খারাপ ছিলাম, আসলে ভীষণ খারাপ ছিলাম, জাজমেন্টাল ছিলাম, ইমোশনাল কোশান্ট বলে কোনো জিনিস ছিলই না। আমার তো মনে পড়ে যে আমি অনির্বাণকে মানে ডিসক্রাইব করেছিলাম উইথ দ্য ওয়ার্ডস যে টেলা মাল। না, আজ হলে আমি কোনোদিন এই ওয়ার্ডটা ইউজ করবো না টু ডিসক্রাইব এনিবডি লাইক দ্যাট, অ্যাবসলিউটলি নট। তো তখনকার দিন তো দুষ্টু প্রকৃতিরও ছিলাম খুব। আমরা তো আবার মনে করেছিলাম যে অনির্বাণ মনে হয় আমাদের দলেরই আর কি, তাই জন্য মানে নীলাঞ্জন তো আরো দুষ্টু ছিল। ও তো একদিন অনির্বাণ যখন একা একটু বসেছিল, গিয়ে একটুখানি জিজ্ঞেস করে এসেছিল কি দাদা চলবে নাকি, হ্যাঁ। তো আমরা সেদিনই ব্যাপারটা রিয়েলাইজ করি যে দের ইজ সামথিং, মানে এটা আমরা ভুল করেছি, এটা একটা খারাপ জিনিস, আমাদের এরকম করা উচিত ছিল না, ওনার একটা কোনো প্রবলেম আছে। এবং তারপরে একদিন আমরা মানে জিজ্ঞেসই করে বসলাম অনিমেষ বাবুকে যে কি হয়েছে, মানে কি ব্যাধি, মানে
হোয়াট ইজ রং উইথ হিম। তো অনিমেষ বাবু তখন আমাদেরকে মানে ইনফ্যাক্ট প্রথমে উনি নিরঞ্জনকে চিনে ফেলেন, বলে তুমি না মহিতোষ বাবুর ছেলে? তো নিরঞ্জন বলে হ্যাঁ। তো আমরা যে খুব ভালো কথা, তাহলে জানতেই যদি চাও আসো একদিন আমাদের বাসা, হ্যাঁ তোমাদেরকে শোনাই যে ওর সাথে কি হয়েছে, খুব ইন্টারেস্টিং কিন্তু। তো আমাদেরও তো বেশ বুঝছেন তো, মানে আমরাও খুব ইন্টারেস্টেড হয়ে যাই এবং আমরাও ডিসাইড করি যে সেদিন একটা শুক্রবার ছিল, যে আগামী শনিবার আফটার ব্রেকফাস্ট গোটা 11টা সাড়ে 11টার দিকে আমরা যাব ওনাদের বাসায়। এবং তাই করলাম, আমরা ওনাদের বাসায় গেলাম এবং সেইখানে অনিমেষ বাবু আমাদেরকে যে ঘটনাটা শোনায় সেই ঘটনাটা আমি এখন অলমোস্ট লাইক থার্ড পার্সন পার্সপেক্টিভে আপনাদের সবাইকে শোনাব। তো অনির্বাণ বেসিক্যালি কলকাতার একটা চা কোম্পানিতে চাকরিরত ছিল, মোটামুটি মিড লেভেল ম্যানেজমেন্ট যাকে বলে। তো একদিন মানে বিয়ে শাদীও হয়েছে, একটা ছোট বাচ্চাও হয়েছে, বাচ্চার বয়স তখন লেটার সে আবার 6-7 মাসের মতন হবে কি, তখন অনির্বাণের একটা প্রমোশন প্লাস একটা ট্রান্সফার হয়। ওকে ওদের যে চা বাগানটা ছিল ডুয়ার্সে, ডুয়ার্স ইজ নর্থ বেঙ্গলে, ডুয়ার্স নাম কেন, ওটা হচ্ছে গিয়ে ভুটানের দুয়ার বলে, তাই জন্য সমরেশ মজুমদারের গল্প যারা পড়েছেন তারা খুবই ভালো মতো ওয়াকিবহল হবেন ডুয়ার্স নিয়ে। তো ডুয়ার্সে ওদের যে চা বাগানটা ছিল অনির্বাণের সেখানে ট্রান্সফার হয় এবং ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পায় আর কি। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু চা বাগানের একটা বিশাল বড় পোস্ট এবং বলা যেতে পারে ইটস লাইক দ্য সিইও অফ দ্য চা বাগান। এবং ওইখানে যাওয়ার লেটার সে 2-3 মাস পরে অনির্বাণ করবো পায়েলকে আর বাচ্চাকেও ডেকে নেয়, বিশাল বড় বাংলো, হ্যাঁ ফ্যান্টাস্টিক একটা জায়গা, খুবই সুন্দর মনোরম একখানা বিউটিফুল একটা প্লেস নাকি। অ্যাপারেন্টলি অনিমেষ বাবু তো ওখানে গেছেন, তাই জন্য উনি আর কি বলতে পারলেন জিনিসটা, উনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম যে এই 8-9 মাসের বাচ্চা নিয়ে পায়েলের বেসিক্যালি তো করার বিশেষ কিছু নেই। এবং আরেকটা কথা বলি, চা বাগান কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইকোসিস্টেম। এই জিনিসপত্র ওখানে যারা ছিলেন বা যারা থাকতেন বা যাদের বাবা মা কেউ একজন এখানে কর্মরত ছিল তারা হয়তো একটু কিঞ্চিত এগ্রি করবেন আমার সাথে, আর যারা জানেন না তাদেরকে আসলে বলতে চাই যে এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইকোসিস্টেমে এখানে সবকিছু চলে। এটা আমাদের সাথে আমাদের সোসাইটির সাথে মিল খুব কম আর কি। ইনফ্যাক্ট ব্রিটিশ আমলের জিনিসপত্র নিয়ে এখনো চলে তো ব্যাপারগুলো, তো তাই আর কি। তো এনিওয়েজ পায়েল ওখানে পৌঁছায়, তো অবভিয়াসলি যা হয় আর কি, নতুন বাসা, তো এই সে ঘর সাজানো শুরু করে। তো চা বাগানের যে অফিসটা আছে আর কি, সেই অফিসে পায়েলের হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকটা মুখোশ, মাস্ক এবং অদ্ভুত যেগুলো থাকে না, ওই যে ভয়ের কিছু মুখোশ টুখোশ আছে যেগুলো দার্জিলিং বা ভুটান এইসব জায়গাতে দেখবেন খুব পাওয়া যায়। হ্যাঁ, ধূপ করে রাত্রিবেলার অন্ধকারে দেখলে হয়তো ভয় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর জিনিসগুলো। তো পায়েলের একটা মুখোশ পছন্দ হয় এবং ও এই মুখোশটা নেবে এবং ও মুখোশটা যখন মানে অর্ডার দেয় যে এটাকে খোলাও, তো তখন যে মানে গার্ড ছিল একজন নেপালি গোর্খা গার্ড, সে তাকে মানা করে, বলে মেম সাহেব ইসকো ঘর মে মাত লেকে যাইয়ে, মেম সাহেব এইটা একটা অপদেবতা, এবং এটা ঘরে থাকা ভালো না, ও ঘরে থাকলেই অনেক রকমের সমস্যা হয়, মেম সাহেব ওকে নিয়ে যায় না। কিন্তু পায়েলও তো একটা এডুকেটেড মেয়ে না, শহরের মেয়ে, ও তো আর এইসব বিশ্বাস করনে বলা পার্টি না। তো পায়েল যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে যে একদম কথাতে কোনো গ্রাহ্য মাহ্য না করে, অ্যাবসলিউটলি কেয়ার না করে মুখোশটা বাসায় নিয়ে এসে একটা খুব সুন্দর জায়গায় লিভিং রুমে টাঙিয়ে দেয়। তো ভালো কথা, হ্যাঁ দিনকাল চলছে এরকম করে। বাচ্চাটা অ্যাজ ইউজুয়াল এরকম বয়সের বাচ্চা হইলে যা করে আর কি, প্যাঁপু বায়না করে, কথা তো বলতে পারে না হয়তো, বা বলে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তো সেও হয়তো মাঝে মধ্যে বায়না ঠায়না করতে থাকে। তো একদিন এরকম খাবে না বাচ্চা, ভর দুপুর বেলায় আর কি, একদম বাচ্চা খাবে না, খুব বায়না করছে, খুব কাঁদছে, তখন রেগে মেগে রীতিমতন পায়েল একটুখানি মানে বলে ওঠে, কেন রেগে না আর কি, যেরকম করে আর কি মায়েরা, স্নেহ থাকে অনেক রাগের মধ্যে। তো সে আর কি বলে ওঠে এখানে, তুমি কিন্তু এক্ষুনি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। এবং ঠিক
তখন একটা দমকা হাওয়ার মতন আর বড় বড় জানলাগুলোর থেকে মানে এসে পায়েলের মনে হয় কে যেন ওর কানের মধ্যে না ফিস ফিস করে, মানে বাংলায় ফিস ফিস করে বলে, জুজু আসবে, জুজু আসবে। পায়েলের ভয় লাগে, মানে লাগাই উচিত। ইনফ্যাক্ট একা একটা এত বড় বাংলোতে থাকা, হ্যাঁ, ব্রিটিশ আমলের সেই বিশাল বাংলো, লম্বা লম্বা সিলিং, বিশাল বিশাল জানলা দরজা, ওর ভয় লাগে। কিন্তু আমরা কি করি, এরকম কোন একখানা জায়গায় যখন আমাদের ভয় লাগে, আমরা তখন এই জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি। আমরা বলি যে তোর কিচ্ছু হয় নাই, অ্যাবসলিউটলি নাথিং, এটা আমার মনের ভুল। এবং পায়েল ওইটাই মনে করে, হ্যাঁ, আবার গেটস অন টু হার ওয়ার্ক আর কি। আরো কয়েকটা দিন পাস করে, হ্যাঁ, আবারও এরকম দুপুরবেলায় অনির্বাণ কাজে আছে আর কি, হ্যাঁ, তো আবারও বেশ অনেকদিন পরে বাচ্চা আবার একখানা, হ্যাঁ, বায়না করে, হ্যাঁ, খাবে না হয়তো, পুরো কান্নাকাটি করছে। তো সেই সময় আবারও মানে পায়েল হতো আর কি, আমার মতনই হয়তো ছোটবেলায় এরকম বলা হতো, ওইটুকু একটা কালচারের পার্ট নিয়ে বলে ওঠে যে তাড়াতাড়ি খাও, না হলে কিন্তু জুজু আসবে। এইবার দমকা হাওয়াটা আবার আসে এবং আরেকটু ক্লিয়ারলি, আগের বারটা যেমন একটু ফিস ফিস ছিল, এবারটা হচ্ছে কি না যেন কেউ একটা কানে হালকা করে একটা লো টোনে বলে আর কি, জুজু আসছে, জুজু আসছে। পায়েল এবার সত্যি খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায় পায়েল। এবং ও যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে যে বিকাল বেলায় যখন অনির্বাণ আসে তখন অনির্বাণকে খোলাখুলি সব কথাবার্তা বলে যে দেখো আমার ভয় লাগছে, আমার মনে হয় গোরকা ঠিকই বলেছিল, মুখের সাথে মনে হয় কোনো একটা সমস্যা আছে, আমার খুব ভয় লাগছে। তো অনির্বাণও বুঝছে নিত যে একটা এডুকেটেড ছেলে, হ্যাঁ, এইগুলোকে দূর করে আমরা প্রথমবার মানতে পারি, এটা তো আমাদের এডুকেশনের উপর একখানা যাকে বলে ধাব্বা হবে, হ্যাঁ, যে আমরা যদি এইসব ধুম করে মেনে যাই, হ্যাঁ, তাই জন্য মানে লোক দেখানোর জন্যও, হ্যাঁ, আমরা ইমিডিয়েটলি এগুলো র্যাশনালাইজ করা শুরু করি। এবং অনির্বাণও তাই করে, বলে দূর কি সব যে বলো তুমি, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, না 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 ফালতু কথা, হ্যাঁ, বলে না ও আমার সত্যি খুব ভয় লাগছে, আমি ভাবছি একটুখানি কলকাতা থেকে ঘুরে আসবো। তোর কি যে বলো সব, আরে কি হয়েছিল একটুখানি আমাকে বলো তো। তো ঠিক তখন পায়েল না ব্যাপারটাকে রিকাউন্ট করে। পায়েল তখন বলে যে দেখো এরকম করে বাবু তখন খাচ্ছিল না, হ্যাঁ, তো আমি ওকে খাওয়ানোর সময় আর কি বুঝছো তো, মানে বলেছিলাম যে তাড়াতাড়ি খাও, না হলে কিন্তু এখন জুজু আসবে। ঠিক এই সময় যেটা ঘটলো, যেরকম দমকা হাওয়া টাওয়া কিছুই না সাচ, বাট যেন মনে হলো যে কেউ একজন ওদের রুমে প্রেজেন্ট আছে এবং সে বেশ লাউডলি বলে উঠলো, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। একটা কাঁচ ভাঙার শব্দে তারা দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে, বিকজ বেডরুম ইজ লাইক 3 seconds away আর কি। দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে এবং বেডরুমের মধ্যে ঢুকে তারা যে জিনিসটা দেখে সেটার জন্য তারা কেন, এটার জন্য আমার মনে হয় না কেউ কোনোদিনই প্রস্তুত থাকবে। খাটের পাশে কট এবং কটের উপরে একখানা বিভৎস ক্রিচার বাচ্চাটাকে অর্ধেক খেয়ে ফেলেছে, হাফ পার্ট অফ দ্য বডি, হ্যাঁ, অলরেডি মানে সরি, বাচ্চার কান্নার আওয়াজও একখানে ছিল, মানে একটা সাপ চিৎকারও ছিল, সাপ চিৎকার, একটা গ্লাস ভেঙেছিল এবং তারা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে এই বিভৎস সিনটা দেখে। ওই যে ক্রিচারটা, আমি পরে একটু ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো আর কি, যতটুকু আমাকে যা বলা হচ্ছে, যে ওই ক্রিচারটা মানে কটের উপরে দাঁড়ানো এবং মুখের মধ্যে অর্ধেক বডি অফ দ্য কিড আর বাকি অর্ধেকটা হচ্ছে গিয়ে কটের মধ্যে। এখন এই ক্রিচারটা না মানে অদ্ভুত একটা জিনিস, মানে ওরা মানে লম্বা কিরকম একখানা, মুখটা না মানে আমি না কুকুর বলতে চাই না, কেন কুকুর নিয়ে না মানুষ অনেক এরকমই জোকস গুলো করে, কুকুরের লাল চোখ এন্ড থিংস লাইক দ্যাট, বাট না একটা ওইরকম না, একটা অ্যানিমালিস্টিক একটা ফেস, কিঞ্চিত নেকড়ে, কিঞ্চিত শেয়াল, ঠ্যাংগুলো হচ্ছে গিয়ে মানে সরু সরু লম্বা লম্বা এবং সামনের মানে হাত যেটাকে বলা হয় বা সামনের ঠ্যাং যেরকমই, মানে এটা না মানে বাইপেডালও আবার কোয়াড্রিপেডালও, হ্যাঁ, মানে এইগুলো না তার বডি তুলনায় বেশ লম্বা লম্বা লম্বা, নখ মানে চিকন একটা জিনিস। ওরা ওদের দিকে তাকায়, তারপর
বাচ্চার বডিটা যেটা মুখে ছিল সামাও হাত দিয়ে ক্লাস্প করে ওই বড় জানলাগুলোর উপর দিক দিয়ে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম একটা বিভৎস জিনিসের জন্য না কেউ কোনোদিন প্রিপেয়ার থাকে না, এবং দুইজনই স্পটে মানে জ্ঞান হারায়। অনির্বাণের জ্ঞান আগে ফেরে এবং তারপরে যা করার সে সবকিছুই করে আর কি, যে পুলিশ থেকে শুরু করে মানে লোকজন জড়ো করা। বাচ্চার বডির অর্ধেকটা কিছুটা দূরে আর কি বাগানের মধ্যে আরো পাওয়া যায়, এবং মানে মানে যেটা বলার আর কি, মানে দুইজনই খুব এতভাবে শকড হয় যে তারা চরম ভাবে ভেঙে পড়ে। কলকাতা থেকে অনিমেষ বাবু এবং তার ফ্যামিলি এবং অনেকেই সবাই আসে। পায়েলের শকটা আরো অনেক বেশি লাগে আর কি, অনেক অনেক বেশি লাগে। অনির্বাণ বাবু নিজেকে অনেকক্ষণ ধরে রাখতে পারেন, এবং উনি তো এই ঘটনাগুলো বারবার একাধিকবার অনেককে আর কি বলেছেন এই ঘটনাটা পুরো একদম এইভাবে। তো কলকাতায় ওনারা চলে যান আর কি, এই জায়গা ছেড়ে মুখোশটাকে আবার জায়গা মতন রেখে দেওয়া হয়। এবং কলকাতায় যাওয়ার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে 2-3 দিন পরে, 2-3 দিন না মেবি আরো হয়তো বেশি দিন, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, পায়েল সুইসাইড করে। এবং অনিমেষ বাবু বলেননি যে কিভাবে সুইসাইড করেছেন, খালি এইটুকুনি কি বলেন যে সুইসাইডটা খুবই গ্রুসাম ছিল, খুবই গ্রুসাম একটা সুইসাইড ছিল। এবং যা হয় আর কি, অনির্বাণের তারটা তখনই ছিঁড়ে যায়। মাঝে মধ্যে সে ভায়োলেন্ট হয়ে যায়, মাঝে মধ্যে সে থুল থাকে, টেলা আর কি, খুব থুল থাকে, এবং ম্যাক্সিমাম টাইম কাউকে সে ডিস্টার্ব করে না, সে একা নিজের ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকে। কিন্তু তার মধ্যে যে জিনিসটা তখন শুরু হয় সেটা হচ্ছে গিয়ে আঁকা। সে জুজুকে আঁকে, এবং সে কত রকমের রেন্ডিশন, কারণ হচ্ছে কি যে প্রথমে সে দেয়ালে এঁকেছিল, তারপরে সে দেয়ালগুলোকে আবার তো রিপেন্ট করা হয়, তারপরে তাকে খাতা দেওয়া হয় স্কেচ বুক, এবং স্কেচ বুকের উপরে স্কেচ বুক সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে সেখানে জুজুকে আঁকে এবং কথাবার্তা লেখে টেকে, মানে হি ইজ অবসেসড উইথ দ্য হোল থিং। এবং অনিমেষ বাবু স্কেচ বুকটা নিয়ে আসে আমাদেরকে দেখানোর জন্য, এবং মানে আঁকা ছবিগুলা দেখে, মানে ডিসক্রিপশনটা আমি আগেই দিলাম না কিরকম আর কি, আঁকা ছবিগুলা দেখে মানে ফ্র্যাঙ্কলি বলবো আমার আর নীলাঞ্জনের কিন্তু বেশ কয়েকদিন ঘুম হয়নি। ইনফ্যাক্ট আমরা এইটা নিয়েই শুধু ডিসকাশন করতাম যে আমাদের ছোটবেলাকার সে কিউট জুজু এই কি রূপে পরিণত হলো, কি এই জিনিসটা, হোয়াট ইজ দিস। লোকালরা তো বলে অপদেবতা, অপদেবতা জিনিসটা কি, কি এই ব্যাপারটা। রেডিও ফুর্তির ওই প্রোগ্রামে কিন্তু আমরা অনেক ব্যাখ্যা দিয়েছিলাম এইসবের, যে কি হতে পারে কি না। এখানে এত ব্যাখ্যা দেব না, খালি এটাই বলবো যে ভয়ঙ্কর একখানা জিনিস এবং মর্মান্তিক একটা ঘটনা। তবে ঘটনাটা যদি এইখানে শেষ হয়ে যেত না তাহলে কিন্তু ভালোই হতো, কিন্তু এইখানে মূলত যদি মেন ঘটনাটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে কাটটু যাই 8 বছর পর। আমি তখন কলকাতায় একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি, যার একখানা ব্রাঞ্চ অফিস ঢাকাতে আছে। মাঝে মধ্যেই আমার ঢাকাতে আসা হয়, মানে এরকম হয় যে আমি 1 মাস 2 মাস ঢাকাতে থাকি, বাকি সময়টা কলকাতায় থাকি। আবার আসি কোনো একখানা বড় কাজ, একটা পিচ বা কোনো বড় ক্যাম্পেইন যদি হয় ওটার সময়, প্রোডাকশনের কোনো কাজ থাকলে আসি, আবার যাই। ভালোই লাগতো বেশ এই 2 শহরে থাকা, একবার এখানে একবার ওখানে। তো যা হওয়ার আর কি, আমার সাথেও কিন্তু মানুষের বন্ধুত্ব হয়। এবং আমার যিনি আর্ট পার্টনার ছিলেন, মানে আমি মূলত তো একটা কপিরাইটার ছিলাম, আমি তো লিখতাম, এবং রাসেলও কপিরাইটারই ছিল আর কি। মূলত আমরা দুইজনই মূলত কপিরাইটার। তো প্রত্যেকটা কপিরাইটারের একজন তো ভিজুয়ালাইজার বা একটা আর্ট পার্টনার লাগে। তো আমার যিনি আর্ট পার্টনার ছিলেন, ওখানকার যে সিনিয়র আর্ট ডিরেক্টর, উনি আমার আর্ট পার্টনার ছিলেন। তো আমরা দুইজন আর কি একসাথে কাজ করতাম। তো ওনার সাথে আমার বেশ ভালোই একখানা বন্ধুত্ব হয়, যেটা আজ পর্যন্ত এখনো আছে আর কি, টিকে আছে, খুব স্ট্রং। তো ওর আবার যে ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে যে ওরও না, মানে কি বলবো, যে লাইফের মধ্যে না অনেক এরকম সুপার ন্যাচারাল ঘটনা ঘটে। হ্যাঁ, মানে টুকটাক অনেক কিছু। আগে
যেখানে থাকতো ওই জায়গা ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, মানে এমন কিছুই আর কি। হ্যাঁ, আমি দেখি ওর ঘটনা আমি পরে যদি পারি কিছু বলবো আপনাদেরকে কালেক্ট করে। ও আসলে খুব একটা চায় না এগুলা বলা হওয়া হোক আর কি। তো ও মানে ওর সাথে আমার বেশ ভালোই একটা বন্ধুত্ব হয়। ওর মানে আমার মনে আছে যে 2001-এ ওর ছেলে হয়েছিল। হ্যাঁ, তো এখন আমি তারপরে ওই বিজ্ঞাপন এজেন্সি চাকরিটা ছেড়ে দিই। তো আমার তখন ঢাকায় আসা বন্ধ হয়ে যায়। আমি আরেকটা বিজ্ঞাপন এজেন্সিতে চাকরি নিই কলকাতায়। তারপরে হঠাৎ মানে বাংলাদেশেরই যে সবচেয়ে ওল্ডেস্ট বিজ্ঞাপন এজেন্সি থেকে আমার একটা অফার আসে এবং আমি আবার ঢাকায় ব্যাক করি এবং তারপরে থেকে তো আমি এখন এখানেই আছি আর কি। তো অবভিয়াসলি এটা হচ্ছে কি আবার 2005-এ আমি ফিরে এসেছি হ্যাঁ ঢাকাতে, এবং আবারও সব বন্ধু বান্ধবদের সাথে রিনিউড অ্যাকোয়েন্টেন্সেস হয়ে গেছে সবকিছু। তো আমার এই বন্ধুর সাথেও আমার আবারও অ্যাকোয়েন্টেন্স হয় এবং আমি জানতে পারি যে ওদের ফ্যামিলির সাথে যেসব সুপারন্যাচুরাল ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো এখনো থামেনি। ওরা তখন কিন্তু তাদের ওই পুরোনো বাসা ছেড়ে মানে গুলশানের কাছাকাছি একটা নতুন বাসাতেও তারা শিফটিং করেছে। তারপরেও থিংস আর লাইক ওর ছেলের একটা ইমাজিনারি প্লেমেটও হয়েছে। এখন এইটাই ওকে প্রচন্ড ডিস্টার্ব করে। তো যেদিন ও আমাকে বাসায় দাওয়াত দিল, ওকে বলছিল যে কুশিক দেখ তুই তো আবার এইসব মানে পছন্দ টছন্দ করিস, তোর তো আবার এইসব নিয়ে ইন্টারেস্ট আছে। মানে আমি না বুঝে উঠতে পারতেছি না রে দোস্ত, মানে ওর এই যে ইমাজিনারি প্লেমেটটা না এটা না এখন একটুখানি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। ও না এখন মানে এর কথা শুনে অনেক কিছু উদ্ভট কাণ্ড কারখানা করে আর কি। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আমার একটু ডিস্টার্বিং লাগছে। এখন দেখুন ইমাজিনারি প্লেমেট তো আমাদের সবারই থাকে, সবারই হয়, তাই না? তো আমি হয়তো জিনিসটাকে খুব একটা বেশি গ্রাহ্য করিনি। তারপরে আমার মনে হলো যে না একটু বাচ্চাটার সাথে গল্প গুজব করি। তো বাচ্চাটার সাথে আমি গল্প গুজব করলাম। ওর ইমাজিনারি প্লেমেট যার নাম হচ্ছে গিয়ে বাম্বো, তার ব্যাপারে বেশ অনেক কিছু জানলাম টানলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে পিচ্চি আমাকে বলল যে কাকু তুমি বাম্বোকে দেখবে? হ্যাঁ, আমার মধ্যে তো চরম তখন একটা এক্সাইটমেন্ট। কিভাবে দেখাবি আমাকে বাম্বোকে? বলে আমি তো বাম্বোকে এঁকেছি। হ্যাঁ, তো ওর ড্রয়িং বুকটা নিয়ে আসলো, পাতা খুললাম, বাম্বোকে দেখলাম। বাম্বো কিন্তু আমার বেশ পরিচিত একজন, মানে এখন বলছি না আমার কাটা দিচ্ছে আর কি, জানি না আপনাদের কিরকম লাগবে কিরকম লাগবে না। বাম্বো আমার কিন্তু বেশ পরিচিত একজন পার্সন। তখন একজন বয়স্ক মানুষের হাতে আঁকা ছবি ছিল, এখন একটা 4 বছর বয়সী বাচ্চার হাতে আঁকা জুজু। সেই আমার বেশ চির পরিচিত জুজু। আর বাড়াবো না, এখানেই আজকে থামলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হিয়ারিং মি আউট সো পেশেন্টলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ। কে তুমি? Hooked.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। তো চলুন আমরা শুনে আসি, এবং আপনারা যে ঘটনা শুনবেন তার একটু প্রেক্ষাপটটা আমি বলে দেই। সেটা হচ্ছে আপনারা সবাই পাকশি ব্রিজের নাম শুনেছেন নিশ্চয়ই, এবং যারা ঢাকা থেকে খুলনা গেছেন তারা অনেকেই দেখেছেন পাকশি ব্রিজটি, এবং আমার ছোটবেলায় দেখা সেই ব্রিজটির কথা এখনও মনে পড়ে। মাঝখানেও দেখেছিলাম, কিন্তু ওই সময়টা আমি মানে ভুলতে পারি না। বিশ্বাস করুন, আমি জানি না যে আর কারোর সাথে হয়েছে কিনা, যখন ট্রেনের জানালা দিয়ে আমি পাকশি ব্রিজটি দেখি কেমন একটা আতঙ্ক, কেমন একটা ভয় কাজ করে, ঝনঝন শব্দ, সেই সাথে এক অদ্ভুত আতঙ্ক ঘিরে ধরে আমাকে। আপনাদের কাছেও হয়তো সেই আতঙ্ক কখনো দেখা দিয়েছে বা নাড়া দিয়ে গেছে আপনাদের হৃদয়ের দরজায়। আজকে সেই পাকশি ব্রিজ নিয়ে এটা চমৎকার ঘটনা শুনবো আমরা আফনান ভাইয়ের কাছ থেকে, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগাটাই স্বাভাবিক। কালকে 12:30 থেকে 12:30 মধ্যে আমরা আবারও ফিরে আসব, এবং আফনান ভাইকে নিয়েই ফিরে আসব। সেটা সেই সময় আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এখন এই মুহূর্তে প্লে করছি আফনান ভাইয়ের
শোনানো একটা চমৎকার ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আপনারাও যদি এরকম ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইমেইল করতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com, which is russell.bhuth.com@gmail.com। আমার ফেসবুকের যে পেজ সেটি হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। নামের স্পেলিংটি জেনে রাখুন, RUSSELL, স্বাধীন SHADHIN। খুব সহজ, এবং আশা করছি যে এখানে আপনি যদি এটা দিয়ে যদি সার্চ দেন, আমরা আসলে অনেক সময় বলেন না যে ফেসবুকের পেজ পাওয়া যায় না কেন, পাওয়া যায় না এই কারণে যে আমরা আসলে সঠিকভাবে সেটা খুঁজে বের করি না। সঠিকভাবে খুঁজে বের করার নিয়মটি হচ্ছে এই লিঙ্কটি যদি আপনি মনে রাখতে পারেন, এবং এই লিঙ্কে এটা মনে রাখা খুব সহজ, কারণ আপনি বারবার শুনে এখান থেকে এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, এবং সেই লিঙ্ক অনুযায়ী আপনি যদি সেই পেজটি সার্চ করেন তাহলে ঠিক পেজে গিয়ে আপনি ল্যান্ড করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের পাঠানো পাকশির সেই অদ্ভুত ঘটনাটি। আসসালামু আলাইকুম। ভূত.com এর শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আছি আপনাদের সঙ্গে। ঈদ স্পেশাল এপিসোডে আমি আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। রাসেল ভাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে এত সুন্দর একটি এপিসোড আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনার পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ বা পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযজ্ঞ হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও আজ এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনটা, যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া। এই কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ।
এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সে পাকা, এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যে যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে, আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নাই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলো বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ। মাছ যেভাবে পুকুরে শব্দ করে ওরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না। কেউ শুনতো, কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, তো এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন, ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, চিন্তা করে নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন। কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেননি, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতো একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম।
তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এইভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নেই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব, কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে যে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা, খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দেখে আব্দুলের যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো। তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বড়শিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই, কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওইরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই 3 জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর 2 জনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি। দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটি মাটির একটি
টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায় এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো বা পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তো এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরও বেশ কিছু জায়গা, যখন 2003 সালের দিকে লালন শাহ সেতু নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করেছিল। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাকশিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাকশিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কে তুমি? Hooked.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আশা করছি আফনান ভাইয়ের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। জুজুর ঘটনা নিয়ে আপনারা, আমি জানি যে আরও অনেক কিছু আপনাদের বলার আছে, লেখার আছে, জানার আছে, এবং আজকে যারা মিস করেছেন তারা বারবার জানতে চাইবে যে জুজুর ঘটনাটি কোন এপিসোডে হয়েছে। মনে রাখুন, জুজুর ঘটনাটি ঠিক ঈদের আগের দিন অর্থাৎ 31 জুলাই এই ঘটনাটি হয়েছে, এবং আশা করছি যে আপনারা সবাই এটা মনে রাখবেন এবং যারা শুনতে চান তারা বারবার এই দিনে এসে আবারও শুনতে পারবেন। আমি সাধারণত আমার সব এপিসোডে ঘটনা যেটা নিজে পড়ি সেটা পড়ি একটা, সাধারণত অনেক সময় দুইটা হয়, সেটা খুব স্পেশাল অকেশনে, এবং আজকে যেহেতু খুবই স্পেশাল, ঈদের ঠিক আগের দিন, সুতরাং আর একটা ঘটনা যদি না শোনাই তাহলে খুব খারাপ হয়ে যাবে। ধরুন এটি আমার আপনাদের জন্য ঈদ উপহার। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ডাক্তার আনিকা, ঢাকা মেডিকেল কলেজের MBBS কমপ্লিট করে বর্তমানে হেলথ ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে কর্মরত আছি। আমি ভূত.com-এর অনেক বড় ফ্যান, 2010 থেকেই শুনে আসছি। অসাধারণ লাগে আপনাদের এই প্রোগ্রাম। প্যারানরমাল বিষয়গুলো বরাবরই আমাকে আকর্ষণ করত। ডিসেকশন হলে ভয়ানক গা ছমছম করলেও আল্লাহর অশেষ রহমতে কখনো প্যারানরমাল কিছু চোখে পড়েনি। আর ভূত.com-এর সব হরর স্টোরি শোনার পার্টনার আমার আম্মু। তার মুখ থেকেই শুনেছি তার ছোটবেলার, তার নানা আর দাদা বাড়ির নানা রকম রহস্যময় ঘটনা। তার মুখ থেকেই শোনা এরকম একটা ঘটনা আজকে শেয়ার করতে চাই। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে আর লিসেনারদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি 70 বছর পুরনো। স্থানটি হল আম্মুর দাদাবাড়ি পাবনা জেলার রামনগর গ্রামের। ঘটনাটি ঘটে আম্মুর দাদার সাথে। হয়তো কোনো এক গা ছমছমে শীতের রাতে দাদা নিজ মুখেই ঘটনাটি বর্ণনা করেছিলেন তার নাতি নাতনিদের। আম্মুর দাদারা ছিলেন জমিদার বংশ। কালক্রমে জমিদার প্রথা এবং জমিদারি জৌলুস ভাটা পড়লেও কিছু কিছু রেওয়াজ তখনও চালু ছিল। তার একটি হলো বাসায় 2-1টি ঘোড়া পোষা হতো, হয়তোবা অনেকটা শখ করেই। আম্মুর দাদার খুব প্রিয় একটি ঘোড়া, আদর করে নাম দিয়েছিলেন তুফান। তুফান আর দাদার বন্ধুত্বটাই ছিল অন্যরকম পর্যায়ের। দাদাও তুফানের অনেক যত্ন নিতেন, আবার তুফানও দাদাকে না দেখলেই অস্থির হয়ে পড়ত। আম্মুর দাদার কিছু অদ্ভুত শখ ছিল, হয়তো জমিদারি বংশগতি রক্তে ছিল বলেই অন্যরকম শৌখিন কিছু করতে পছন্দ করতেন। এর একটা ছিল রাতের বেলায় মন ভালো না থাকলে, বোর ফিল করলে তুফানকে নিয়ে বের হয়ে পড়তেন। বিস্তীর্ণ মাঠ প্রান্তর দৌড়ে বেরিয়ে অ্যাডভেঞ্চার করে মন ভালো হলে তবেই বাড়ি ফিরতেন। তুফান ছিল অত্যন্ত বুদ্ধিমান আর ট্রেনিং প্রাপ্ত আর প্রচন্ড গতিসম্পন্ন। দাদার মন বুঝে চলত। তো একদিন কি হলো, সাংসারিক কিছু ভুল বুঝাবুঝির কারণে দাদার সাথে দাদির কিছুটা মনোমালিন্য হয় আর কথা কাটাকাটি হয়। দাদা মন খারাপ করে তুফানকে নিয়ে বেরিয়ে পড়লেন। তুফান ছুটে চলল বিস্তীর্ণ প্রান্তর জুড়ে। বেশ কিছুক্ষণ ছুটে চলার পর দাদাও তুফান নদীর পাশ দিয়ে চলতে লাগলো বেশ গতিতে। ভরা পূর্ণিমা ছিল সেই দিন, তবে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ছিল। চাঁদটিকে ঢেকে দিচ্ছিল, আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছিল চাঁদ। এক অদ্ভুত আলো আধারির খেলা চলছিল। বেশ ফুরফুরে লাগছিল আম্মুর দাদার। এমন একটা অবস্থায় হঠাৎ তুফানের গতি কিছুটা যেন কমে আসে। রাস্তার এক পাশে ছিল মাঠ, জমি, আর আর এক পাশে ছিল বিস্তীর্ণ জলাভূমি। তুফানের গতি কমে আসতে লাগলো কারণ ছাড়াই। দাদা কিছুই বুঝতে পারছিলেন না তুফানের এই আচরণের কারণ। তুফানের এরকম আচরণের সাথে দাদা একেবারেই অপরিচিত, কারণ তুফানের গতি কমাতে সাধারণত দাদাকেই বেগ পেতে হয়। আর সেদিন দাদার শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই তার গতি কমানো যাচ্ছিল না। তুফান একটা সময় হালকা দৌড় দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জলাভূমির সবচাইতে কুখ্যাত অংশটার ওপরে বাঁধে পৌঁছে গেল ওরা। এই অংশটা ছিল সবচেয়ে নোংরা, জলাকীর্ণ আর চোরাবালিতে পরিপূর্ণ। এই চোরাবালিতে ডুবে নাকি বেশ কিছু মানুষ নিখোঁজ হয়েছিল, এমন খবরও প্রচলিত ছিল। তুফানকে কিছুতেই জোরে ছোটানো যাচ্ছিল না, দিকও পরিবর্তন করা যাচ্ছে না। কেমন যেন ঘুমের ঘোরে হাঁটছিল সে। হঠাৎ করে বড় রাস্তা থেকে নেমে বাঁধের ঢাল বেয়ে সরাসরি সেই চোরাবালির নর্দমার দিকে নামতে শুরু করলো তুফান। এইবার
দাদার গা ছমছম করতে লাগলো। অত্যন্ত সাহসী দাদাও ভয়ে দরদর করে ঘামতে শুরু করলেন, যেন এক তীব্র কোনো অশরীরী সম্মোহনী শক্তি তুফানকে অসম্ভব এক টানে নিচে কাদার দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। দাদা যতই তুফানের রাজ ধরে উপরে উঠতে চান, তুফান ততই চোরাবালির দিকে চলতে থাকে। আস্তে আস্তে কাঁদার ভেতরে গভীর থেকে গভীর অংশে চলে গেল, যেন অশরীরী কোনো নির্দেশে তার অঙ্গুলি হেলানে সামনে এগোতে বাধ্য হচ্ছে তুফান। দাদা প্রমোদ গুনলেন, আর বুঝি কোনো আশা নেই। বুঝতে পারলেন ভয়াবহ বিপদের সম্মুখীন তিনি, আর একটু সামনে এগুলেই তুফান সহ তিনি হয়তো তলিয়ে যাবেন চোরাবালির অতল গহ্বরে। শেষ চেষ্টা হিসেবে সকল দোয়া-দরুদ পড়তে লাগলেন জোরে জোরে, আর শরীরের যত শক্তি আছে তাই দিয়ে তুফানকে এলো পাথারি মারতে লাগলেন চাবুক। হঠাৎ করেই চাবুকের তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল তুফান। ব্যথায়, প্রচণ্ড ব্যথায় যেন সহসায় সম্বিত ফিরে এলো তার। নিজেই যেন নিজের আচরণে ভয়াবহ অবাক সে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিস্মিতর চেয়ে বেশি ছিল সে আতঙ্কিত। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে পাক কাঁদা চোরাবালির মধ্যে কিছু একটা দেখে তীব্র আতঙ্কে সামনের 2 পা তুলে, অর্থাৎ শূন্যে তুলে আর্তনাদ করে উঠল সে। সমস্ত শক্তি দিয়ে হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া কাদা থেকে তীব্র গতিতে পেছাতে শুরু করলো। নর্দমা থেকে কোনো মতে উঠতে পেরেই তীব্র গতিতে বাঁধের ওপরের রাস্তার দিকে ছুটতে লাগলো তুফান। দাদা তুফানের গলাটা চেপে দাঁত কামড়ে পড়ে থাকেন এবং ওপরে আরো জোরে জোরে দোয়া-দরুদ পড়তে থাকেন। এতক্ষণে ক্ষতি পুষিয়ে নেবার জন্য তুফান যেন দ্বিগুণ গতিবেগে ছুটে চলছে গ্রামের বড় রাস্তা ধরে। তীব্র ভয় আর বেঁচে থাকার আদিম তাগিদ স্পষ্টই টের পান দাদা তুফানের ভেতর। অবশেষে বাসায় ফিরতে পারেন তারা। কাউকে সেদিন আর কিছু জানাননি তিনি। এরপর নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আর ভবিষ্যতে একা একা গভীর রাতে বাইরে যাওয়ার মতো বোকামি করবেন না বলে ওয়াদা করেন। ঘটনাটি এখানেই শেষ। কিন্তু আম্মুর দাদা সবসময় নাকি বলতেন এটি তার জীবনের সবচাইতে বড় অমীমাংসিত একটি ঘটনা। এরপরেও দাদা বহুবার নানা প্রয়োজনে তুফানকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, কিন্তু কখনোই এরকম কিছু আর ঘটেনি। আর এই ঘটনার আগেও কখনো তুফানকে এমন অদ্ভুত আচরণ করতে দেখা যায়নি। ভূত.com টিমের লিসেনারদের কাছে আমারও প্রশ্ন রইল, কি হয়েছিল তুফানের? কি দেখে সে অশরীরী আতঙ্কে আর্তনাদ করেছিল? কোন অলৌকিক সম্মোহনী শক্তি তাকে তার মালিক সহ টেনে নিয়ে যাচ্ছিল মৃত্যুর দিকে? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা রইল। ডক্টর আনিকা, DMCH, অ্যাসিস্ট্যান্ট সার্জন, Ministry of Health and Family Welfare of People's Republic of Bangladesh. কে তুমি? Hood.com. The fear returns with Russell.